তোমাদের কি অবস্থা? সিআর? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সামগ্রিকভাবে বলো তোমাদের ব্যাচের, মানে তোমাদের ব্যাচের কি অবস্থা? সবাই ভালো। সবাই ভালো সুস্থ আছে তো না? আচ্ছা, তোমরা এক টার্ম অনলাইনে শেষ করে ফেললা, তো এখন ক্লাস কিন্তু 50 মিনিটের, যেটা করা হয়েছে 50 মিনিটস, এবং তোমরা চেষ্টা করবা ক্লাসের যে আমি 5 মিনিট আগে মিটিংটা সেট করি এর মধ্যে আর কি তোমরা লগ ইন করে ফেলবা, যাতে করে আমরা ঠিক আমার 3টা ক্লাসে মনে 12টা থেকে, সো 12টা থেকে যাতে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আর তোমরা তো নিয়ম কানুন জানো, তোমরা কি এই টার্মে কিভাবে কমপ্লিট করা হবে আমরা সেটা কি জেনেছো? তোমরা লিখিতভাবে কিছু পেয়েছো? লিখিত আসে নাই, কিন্তু মানে বলা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে যদি হল খুলে দেয় তাহলে তো অফলাইনে আবার কন্টিনিউ হবে। আচ্ছা, না সেটা একটা তো তোমার জাতীয়ভাবে একটা সিদ্ধান্ত, ডিসিশন প্রিলিমিনারি দিয়েছে, আজকেও মিটিং আছে মিনিস্ট্রিতে, তো সেটা দেখি আসলে এটা কি কোনো ফাইনাল ডিসিশন কিনা এখনো তো বোঝা যাচ্ছে না। তো আমাদের এর আগে একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছিল, পরীক্ষা কিন্তু এই টার্মে ইন পার্সন হবে। হ্যাঁ, তো ইন পার্সন পরীক্ষা মানে কিন্তু তোমাকে সেই রিয়েল ফুল কম্প্রিহেন্সিভ যে প্রসেস আমাদের রয়েছে তার মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু খুব সিনসিয়ারলি ক্লাসগুলো করতে হবে, জানতে হবে, শিখতে হবে, পরীক্ষাগুলো বা অন্যান্য যে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট গুলো রয়েছে সেগুলোতে তোমার পার্টিসিপেট করতে হবে, জেনে শুনে বুঝে সবকিছুই দায় দায়িত্ব নিয়েই। আর কাজেই তোমার ইন পার্সন পরীক্ষার জন্য সেভাবে তোমাকে খুব সিনসিয়ারলি করবা। আমরা একটা টার্ম আজকে একটু মেইনলি ইন্ট্রোডাকশনের মতো, খুব ফর্মাল ক্লাস না, আমরা একটা টার্ম শেষ করলাম। তো আসলে অনলাইন এবং অফলাইন এই দুটার ডিফারেন্স অনেক, যদিও বসে বসে মনে হচ্ছে আরামেই তো বলা যায়, কিন্তু আসলে একটা রিয়েল ক্লাসের ইন পার্সন অফলাইন ক্লাসের যে মজা বা আমি বলবো দায়িত্ববোধ, হ্যাঁ, তো সেটা আর এখানে সেটা হচ্ছে না। আর তোমরা কি পড়ছো, কি করছো, কতটুকু কভার করছো, কতটুকু জানছো বুঝছো, এটা তো আর জাজ করারও সে উপায় নেই, কারণ অনলাইন সিস্টেমে তো তোমাদের পার্টিসিপেট বা রেসপন্স তেমন হয় না। আর ক্লাসরুম, আসলে ক্লাসরুমের শিক্ষাটা অবশ্যই ভিন্ন রকম, এখন আমরা সেটা রিয়েলাইজ করছি। আচ্ছা, তো তোমরা হচ্ছে একটা টার্ম শেষ করলা, আমরা এখন তোমরা এখন 3-1-এ, আমি 3-1-এ এই কোর্সটা পড়াই, আমি মূলত 3টা কোর্স পড়াই। তোমাদেরকে একটা পড়িয়েছি ফ্লুইড মেকানিক্স, এরপর শিখেছি 303 ম্যাস ট্রান্সফার, আর একটা হচ্ছে রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং। তো রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং ওটা সামনে আসবে, পরে আসবে। তো এই 3টা কোর্স পড়ানোর কেন আমি এগুলো পড়াই সেগুলো কিন্তু আমি খুব ভেবে চিন্তে ডেলিভারিটলি এই কোর্সগুলো পড়াই। তো আজকে আমরা বলবো এই কোর্সের শুরু থেকেই আসলে এই কোর্সটা কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা শুরুতে সবকিছু করে নেব। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অ্যাটেন্ডেন্স মার্ক, এগুলো মনে হয় আগের মতোই আছে, অনলাইনে যেরকম আগে কত টার্মে ছিল সেরকমই, শুধু আমরা যতটুকু জেনেছি তোমার পরীক্ষাটা ইন পার্সন হবে, আমরা সেই সিদ্ধান্তে এখনো পর্যন্ত আছি। আচ্ছা, তোমাদের 50 আছে, আমি আসলে রেকর্ড অন করে স্লাইড শোতে যাচ্ছি। আচ্ছা, তোমরা একজন আমাকে একটু কনফার্ম করো পয়েন্টার, স্লাইড এগুলো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডও ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে, তাহলে আমরা
প্রথম ইন্ট্রোডাক্টরি যে লেকচারটা সেটা আজকে শুরু করতে যাচ্ছি। তো আমাদের কোর্স টাইটেল CG 303 ম্যাথস ট্রান্সফার 1। সো আরেকটা কোর্স তোমাদের 3-2 তে থাকবে, সেটা হচ্ছে ম্যাথস ট্রান্সফার 2। ওকে, আচ্ছা ওকে, আমরা প্রথমে আজকে তোমাদের কোর্সটা সিনোপসিসটা একটু দেখে নেই। এই কোর্সের মধ্যে কি কি থাকবে। কোর্স সিনোপসিস, কোর্সের মধ্যে কি কি টপিকস বা চ্যাপ্টার যেগুলো বললো সেগুলো কি কি থাকবে সেগুলো দেখব। এর মাধ্যমে আমরা মূলত যে প্রসেসগুলো আমরা ফুল টার্মে পড়ব সেগুলো একটু সুপারফিশিয়ালি দেখে নিব। তারপর লার্নিং আউটকামস, আমরা এই কোর্সটা কমপ্লিট করার পর এজ এ টিচার আমি তোমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করি বা তোমরা কি কি জানা উচিত সেই বিষয়গুলো আমি এখানে দেখাবো। আচ্ছা, সো কোর্স সিনোপসিস, প্রথমে দেখো ইন্ট্রোডাকশন টু ইকুইলিব্রিয়াম স্টেট সেপারেশন এন্ড বেফার লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এই মূলত একটা টপিকস। আমরা এই কোর্সটার ম্যাথস ট্রান্সফার 1 যদিও বলতেছি, এটা অন্য ভাষায় ইকুইলিব্রিয়াম স্টেট সেপারেশন বলা যায়। ইকুইলিব্রিয়াম স্টেট সেপারেশন এটা কি, আজকের লেকচারে আমরা এই জিনিসগুলো দেখব। হ্যাঁ, তো সেপারেশন প্রসেস, স্টেজ বেশ কয়েকটা স্টেজ থাকবে এবং স্টেজগুলা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। সো মূলত এই তিনটা ওয়ার্ড থেকে এটা বোঝা যায়। এটা আরো ইন ডিটেইল আমরা আজকেই দেখব। এবং বেফার লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম, তোমরা কেমিস্ট্রিতে এগুলো পড়েছো, বেফার লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম, এগুলো আমরা একটু দ্রুত দেখে নিব। এরপর হচ্ছে ফ্লাশ ডিস্টিলেশন। ডিস্টিলেশন মূলত একটা সেপারেশন টেকনিক্স। এটাকে আমরা একটা ফিড, হ্যাঁ একটা ফিড দিব এই ইউনিটে, ফ্লাশ ডিস্টিলেশন চেম্বারে। হ্যাঁ, এরপর এটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে বেফার। সো এরকম করে একটা ফিড দিব, এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব। একটা সিঙ্গেল স্টেজ, ফ্লাশ ডিস্টিলেশন মানে কি, দ্রুত একটা স্টেজের মাধ্যমে সেপারেশনটা হবে। তো এখান থেকে আমরা আবার ইন্ট্রোডাকশন টু কলাম ডিস্টিলেশন। তাহলে এখান থেকে এখানে কেন কলাম ডিস্টিলেশনের প্রয়োজনটা আসলো? কারণ ফ্লাশ ডিস্টিলেশন ইজ এ সিঙ্গেল স্টেজ প্রসেস এবং এর মধ্যে অল্প একটু সেপারেশন অ্যাচিভ করা যাবে, বেশি না। অর্থাৎ ফ্লাশ ডিস্টিলেশন করে তুমি যে প্রোডাক্ট পাবা বেফার লিকুইড ফেজে, ওগুলা পিওর প্রোডাক্ট হবে না বা অ্যাকসেপ্টেবল রেঞ্জের পিউরিটিতে যাবে না। তো সব সিস্টেমে এখানে অ্যানালাইজ করা যাবেও না। কাজে ফ্লাশ ডিস্টিলেশন লিমিটেড ইউজ, লিমিটেড সেপারেশন সম্ভব। এই কারণে আমরা এখান থেকে নতুন যে টপিক সেটা হচ্ছে কলাম ডিস্টিলেশন। এখানে অনেকগুলো স্টেজ থাকবে। একটা কলামটা বিভিন্ন স্টেজ দ্বারা গঠিত, এক একটা স্টেজ এক একটা ফ্লাশ ডিস্টিলেশনের মতো কাজ করবে। সো অনেকগুলো স্টেজ, সো অনেকগুলো প্রসেস, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যাবে ফিড। তো এখান থেকে সেপারেশনটা অনেক বেশি পরিমাণে পাবা। সো মূলত ফ্লাশ ডিস্টিলেশন থেকে কলাম ডিস্টিলেশনে আসার কারণই হচ্ছে এটা। ফ্লাশ ডিস্টিলেশন সিঙ্গেল স্টেজ, ডিগ্রি অফ সেপারেশন ইজ নট অ্যাকসেপ্টেবল রেঞ্জ ইন মেনি কেস। হ্যাঁ, বেশি না, কম। এই কারণে আমরা কলাম ডিস্টিলেশনে আসলাম। এখানে অনেকগুলো স্টেজ থাকবে, অনেক বেশি পরিমাণে সেপারেশন পাওয়া যাবে। তারপর হচ্ছে কলাম ডিস্টিলেশনে, এই কলাম ডিস্টিলেশন প্রসেসের ইন্টারনাল স্টেজ বাই স্টেজ ব্যালেন্স করব, ক্যালকুলেশনস করব, অ্যাডভান্স বাইনারি ডিস্টিলেশন, এগুলাকে সলভ, এটা গ্রাফিক্যাল মেথড, এটা অ্যানালিটিক্যাল মেথড। তারপর হচ্ছে ব্যাচ ডিস্টিলেশন। এই ফ্ল্যাশ বলো আর কলাম বলো, এগুলো কিন্তু কন্টিনিউয়াস অপারেশন। সো এই প্রসেসগুলো বিভিন্ন সিস্টেমের জন্য ভালো হয়, তার কিছু সুবিধা অসুবিধা অবশ্যই আছে। আবার ব্যাচ অ্যানাদার টাইপ অফ প্রসেস। হ্যাঁ, সো এটা তো ফুল কন্টিনিউয়াসে কাজ করবে না। আমরা এন অ্যামাউন্ট অফ ফিড আমরা ওই ইউনিটে চার্জ করে দিব, তারপর আস্তে 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 সেপারেশন হবে। ওকে, সো এখান থেকে কন্টিনিউয়াস থেকে এখানে আসার অনেক উপকারিতা আছে। ব্যাচ এটা তুলনামূলকভাবে সাধারণত
যখন প্রোডাকশনটা পরিমাণ ক্যাপাসিটি তুলনামূলকভাবে কম থাকে তখন আমরা ব্যাচ প্রসেস আমরা ইউজ করে থাকি। 2 নাম্বার, এরপর হচ্ছে তোমার অপারেশনটা যদি কন্টিনিউয়াস না হয়, হ্যাঁ, সব সময় ডেট প্রতিদিন, প্রতি সপ্তাহের প্রত্যেকটা দিন, হ্যাঁ, মাসের সেই দিনগুলো রেগুলার যদি তোমার অপারেশন না হয়, অকেশনাল অপারেশন হয়, তখন এই ব্যাচ প্রসেসকে আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে কন্টিনিউয়াস থেকে ব্যাচে আসা কিন্তু অনেক। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্ম প্রোডাক্ট, অর্থাৎ অল্প টাইপের প্রোডাক্ট, মানে কোন একটা প্রোডাক্ট সব সময় প্রোডাকশন হচ্ছে, এই ধরনের যদি হয় ওই ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস প্রসেস ইউজ করা হয় বেশি পরিমাণে। এই লিমিটেড নাম্বার অফ প্রোডাক্ট এবং বেশি পরিমাণে যদি প্রোডাকশন দরকার হয় তখন তুমি এই কন্টিনিউয়াস প্রসেস ইউজ করবা। আর ব্যাচ প্রসেস কখন? সো কন্টিনিউয়াস অপারেশন না, অকেশনাল অপারেশন, তারপর হচ্ছে এ লার্জ ভেরিয়েটি অফ প্রোডাক্ট, নানা রকমের প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হতে পারে, এবং অল্প পরিমাণে তৈরি করা হতে পারে, হ্যাঁ, পরিমাণটাও চেঞ্জ হতে পারে সময় সময়, প্রোডাক্টের ধরনটাও সময় সময় পরিবর্তন হতে পারে। তারপর হচ্ছে তুমি অপারেট যে করো অকেশনালি, ওইসব ক্ষেত্রে আমরা ব্যাচ প্রসেসকে বা ব্যাচ ডিস্টিলেশনকে আমরা প্রেফার করি। সো এই হচ্ছে কন্টিনিউয়াস আর ব্যাচের মধ্যে যে ডিফারেন্স গুলো, আমরা কখন ব্যাচে যাব, কখন কন্টিনিউয়াসে যাব, কখন ফ্ল্যাশে যাব, তো এই তিনটা আমি এখানে ব্রিফলি বললাম। স্টেজ কলাম ডিজাইন, এই যে কন্টিনিউয়াস ডিস্টিলেশন, এটা তো স্টেজ বাই স্টেজ অনেকগুলো স্টেজ দ্বারা গঠিত। তো এই স্টেজ কলামটাকে আমরা কিভাবে ডিজাইন করব সেটাও তোমাদেরকে এই চ্যাপ্টারের কন্টেন্ট এই কোর্সের। এরপর হচ্ছে অ্যাবজর্পশন স্ট্রিপিং। অ্যাবজর্পশন এন্ড স্ট্রিপিং এটা ডিস্টিলেশন ছাড়া অ্যানাদার সেপারেশন প্রসেস। যেমন গ্যাস থেকে সে তোমার একটা গ্যাস আছে, গ্যাসেস প্রোডাক্ট আছে, এর মধ্যে এক বা একাধিক আনডিজায়ার্ড গ্যাসিয়াস মলিকুল আছে, বা স্পিসিস আছে, যেটা তোমার ইমপিউরিটি হিসেবে থাকবে। তোমাকে ইউ হ্যাভ টু রিমুভ দিস সিলেক্টিভ এলিমেন্ট ফ্রম তোমার ওই একটা স্ট্রিম থেকে। এই ক্ষেত্রে আমরা অ্যাবজর্পশন ইউজ করি, অর্থাৎ অ্যাবজর্পশনের অর্থ হচ্ছে তোমার গ্যাসিয়াস ফর্মে একটা স্ট্রিম আছে, তুমি এখন চাচ্ছ এখান থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্ট গুলোকে এলিমিনেট করার বা এগুলো পরিমাণটাকে একবারে মিনিমাইজ করার। ওই ক্ষেত্রে আমরা কি করি, এটাকে একটা লিকুইড সলভেন্টের মধ্যে দিয়ে ফ্লো করাই, হ্যাঁ, যাতে করে ওই আনডিজায়ার্ড কম্পোনেন্টটা গ্যাস ফেজকে লিভ করে লিকুইড ফেজে চলে যায়। সো একটা সলভেন্ট দিয়ে আমরা গ্যাস থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্ট গুলোকে এলিমিনেট করি, বা মিনিমাইজ করি, রিডিউস করি। এটা হচ্ছে অ্যাবজর্পশন। আর স্ট্রিপিং তার ঠিক উল্টো। সে তোমার একটা লিকুইড আছে, একটা লিকুইড প্রোডাক্ট চিন্তা করো, বা একটা স্ট্রিম চিন্তা করো, ইটস এ মিক্সচার, হ্যাঁ, মানে ইটস নট এ পিওর কম্পোনেন্ট, ইটস এ মিক্সচার, এবং তার মধ্যে আনডিজায়ার্ড কম্পোনেন্ট আছে, অর্থাৎ তুমি সেটাকে এলিমিনেট করতে চাচ্ছ লিকুইড থেকে। লিকুইড টোটাল একটা ইটস এ মিক্সচার, বা ধরো একটা পিওর কম্পোনেন্ট, তার মধ্যে আনডিজায়ার্ড কিছু রয়ে গেছে। এখন তুমি ওই আনডিজায়ার্ড লিকুইডটা থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্টকে এলিমিনেট করবা। তো এটা হচ্ছে স্ট্রিপিং করে, হ্যাঁ, কি করবা, এই লিকুইডের মধ্যে দিয়ে একটা গ্যাস ফ্লো করাবা, যাতে করে সেই যে ফরেন সেপারেট এজেন্ট যে তুমি গ্যাসটা দিচ্ছ তার সাথে ওই আনডিজায়ার্ড কম্পোনেন্ট ফ্রম দ্য লিকুইড ফেজ। তাহলে এখানে কিন্তু ম্যাস ট্রান্সফারটা হচ্ছে ফ্রম লিকুইড ফেজ টু গ্যাস ফেজ, লিকুইড থেকে গ্যাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর অ্যাবজর্পশন ছিল গ্যাস থেকে লিকুইডে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই দুইটা প্রসেস খুবই গুরুত্বপূর্ণ আমাদের। ডিস্টিলেশন তো সেপারেশনের জন্য বিভিন্ন কম্পোনেন্ট আমরা সেপারেট করতে চাচ্ছি, আর এই অ্যাবজর্পশন স্ট্রিপিং মূলতই কিন্তু বলা হয় সেপারেট ডিস্টিলেশনের পরে বা কোনো প্রসেসের মাধ্যমে যে স্ট্রিমগুলো পাচ্ছ ওই স্ট্রিমগুলো থেকে আবার আনডিজায়ার্ড কম্পোনেন্টকে এলিমিনেট করার জন্য অ্যাবজর্পশন স্ট্রিপিং এই প্রসেসগুলো ইউজ হয়। এখন দেখো এক্সট্রাকশন, এটা হচ্ছে এক্সট্রাকশন যখন আমরা বলবো তখন হচ্ছে লিকুইড। ডিস্টিলেশন নিয়ে কথা বলো, ওখানে কিন্তু কি আছে,
গ্যাস ফেজ, ভেপার ফেজ, লিকুইড ফেজ, টু ফেজ। ফ্লাশ ডিস্টিলেশনে টু ফেজ, ভেপার লিকুইড। অ্যাবজর্পশন স্ট্রিপিং এটাও টু ফেজ, গ্যাস আর লিকুইড। আর লিকুইড লিকুইড যে কন্ডিশনগুলো ওটা হচ্ছে এক্সট্রাকশন। ওকে, সো ইমমিসিবল এক্সট্রাকশন মানে দুইটা লিকুইড ফেজ আছে এবং দুইটা হচ্ছে কমপ্লিটলি ইমমিসিবল। এটা হচ্ছে এক্সট্রাকশনের খুব সহজ ফর্ম। ইমমিসিবল এক্সট্রাকশন এটা হচ্ছে এক্সট্রাকশনের খুব সহজ ফর্ম। হ্যাঁ, তো দুইটা ইমমিসিবল লিকুইড আছে, সে তুমি একটা লিকুইড ফর্ম, একটা লিকুইড আছে, এই লিকুইড থেকে তুমি আনডিজায়ার্ড কম্পোনেন্টকে এলিমিনেট করবা। হ্যাঁ, এটা তুমি তাহলে আগেরটা কি ছিল? স্ট্রিপিং আমরা কি করেছিলাম? স্ট্রিপিং এও লিকুইড থেকে তুমি আনডিজায়ার্ড কম্পোনেন্টকে এলিমিনেট করেছো। হ্যাঁ, তো সব সিস্টেমের জন্য তো সব মেথড অ্যাপ্লাই করা যাবে না, তাই না? সো যেখানে স্ট্রিপিং সম্ভব সেখানে স্ট্রিপিং করবা। হ্যাঁ, আর এক্সট্রা এরকম একটা সিস্টেম বা কেমিক্যাল সিস্টেম যেখানে স্ট্রিপিং আর অ্যাপ্লাই করা যাচ্ছে না, তখন বা সেটা করা গেলেও সেটা ইকোনমিক হবে না, এনভায়রনমেন্টালি ভায়াবল হবে না, টেকনিক্যালি ফিজিবল হবে না। সো ওই ক্ষেত্রে আমরা কিন্তু নতুন আরো আমাদের প্রভিশন স্কোপ রয়েছে, সেগুলো হচ্ছে এক্সট্রাকশন। তাহলে এক্সট্রাকশন আমরা মেইনলি ডিল করি লিকুইড লিকুইড সিস্টেম। হ্যাঁ, লিকুইড দুইটা। সো একটা লিকুইড থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্টকে এলিমিনেট করাবো কিভাবে? একটা সলভেন্ট ইউজ করবো, সেটা হচ্ছে লিকুইড ফেজ সলভেন্ট। সো দুইটা লিকুইডকে মিক্স করে একসাথে কন্ট্রাক্টে নিয়ে আসবো, বাট প্রোভাইডেড দ্যাট ওই দুইটা কিন্তু ইমমিসিবল থাকবে। তখন যে আনডিজায়ার্ড কম্পোনেন্ট সে মাদার সলিউশনটাকে লিভ করে ফরেন যে আমি এজেন্ট বা সলভেন্ট অ্যাড করব সেই সলভেন্টের মধ্যে চলে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ইমমিসিবল এক্সট্রাকশন। এক্সট্রাকশন অফ পার্শিয়ালি মিসিবল। হ্যাঁ, এই যে দুইটা লিকুইড ফেজ, ওই দুটো যদি মোটামুটি কিছুটা একে অপরের সাথে মিশে যায়, এরকম তো প্র্যাকটিক্যালি তো মোস্ট অফ দ্য কেস তোমার পার্শিয়ালি মিসিবল থাকে লিকুইডগুলো। সো আরেকটা ভেরি ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং, সো এক্সট্রাকশন অফ পার্শিয়ালি মিসিবল সিস্টেম। ওকে, তাহলে আমরা এক্সট্রাকশন দেখলাম। এক্সট্রাকশনের অবজেক্টিভ কি? লিকুইড থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্টকে আরেকটা লিকুইড দিয়ে তুমি এলিমিনেট করবা বা রিমুভ করবা বা রিডিউস করবা। সো এক্সট্রাকশনের দুইটা মেথড, দুইটা ধরন, একটা হচ্ছে ইমমিসিবল এক্সট্রাকশন, একটা হচ্ছে পার্শিয়ালি মিসিবল এক্সট্রাকশন। ইমমিসিবল মিন্স যে ফিড এটার সাথে সলভেন্ট ইমমিসিবল কন্ডিশনে থাকবে, দুইটা সেপারেট ভাবে থাকবে। হ্যাঁ, আর এক্সট্রাকশন অফ পার্শিয়ালি মিসিবল সিস্টেম মিন্স ফিড আর হচ্ছে তোমার যেটাকে আমরা আর হচ্ছে সলভেন্ট, এই দুটো পার্শিয়ালি মিসিবল থাকবে। বাট উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফিড থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্টকে এলিমিনেট করবা উইথ দ্য হেল্প অফ এ লিকুইড সলভেন্ট। এরপর একটা ধরন হচ্ছে ওয়াশিং এন্ড লিচিং, এই দুটোকে আমরা একসাথেই বলি ওয়াশিং এন্ড লিচিং। হ্যাঁ, আরেকটা সেপারেশন, আরো দুইটা সেপারেশন টেকনিক্স মোটামুটি অনেকটা একই রকম কাজ করে। হ্যাঁ, বাট তাদের মধ্যে একটা খুবই সাইন্টিফিক একটা ডিফারেন্স রয়েছে। ওয়াশিং এন্ড লিচিং। ওয়াশিং কি? ধরো সলিডের মধ্যে ওয়াশিং এটা একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে বলা যেতে পারে। ধরো কিছু কংক্রিট আছে, কংক্রিট বা সলিড বিটস আছে, হ্যাঁ, পার্টিকেল বা গ্লাস বিটস, গ্লাসের অনেকগুলো পার্টিকেলস আছে। তুমি এটাকে কোথাও ওয়াশ করেছো, তুমি এটাকে কোনো লিকুইড প্রসেসে হোয়াইট প্রসেসিং এর মধ্যে দিয়ে আসছে। তাহলে ওই সলিড বিটস গুলো, গ্লাস বিটস গুলোর মাঝে মাঝে কিছু ওই লিকুইডটা থেকে গিয়েছে। এখন তোমার কাজ হচ্ছে ওই গ্লাস বিটস গুলোর মাঝে যে লিকুইড গুলো থেকে গিয়েছে ওগুলাকে তুমি রিমুভ করবা, এটা হচ্ছে ওয়াশিং। তাহলে তুমি আরেকটা ওয়াশিং এজেন্ট দিলা, ইন মোস্ট কেস এটা ওয়াটার হয়ে থাকে, ওখান দিয়ে ওয়াশ করে করে তুমি ওই যে গ্লাস বিটস এর মাঝে যে লিকুইডটা হোয়াইট প্রসেস থেকে যে লিকুইডটা ছিল সেটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে, এটা হচ্ছে ওয়াশিং। হ্যাঁ, এখানে একটা তাহলে লিচিং, এটাও সলিড, কিন্তু সলিডের মাঝে সলিড পার্টিকেলস ওয়ান্সগুলো বুঝতে হবে তোমাকে একটু। ওয়াশিং হচ্ছে সলিড পার্টিকেলস এর মাঝে মাঝে যে ইন্টার স্পেস, যে স্পেসটা রয়েছে ভয়েড স্পেস গুলো, ওখানে একটা লিকুইড ছিল, সেই লিকুইডটাকে রিমুভ করবা একটা ওয়াশিং এজেন্সি ওয়াটার দিয়ে ওয়াশ করে। আর লিচিং হচ্ছে তাহলে যেটাকে তুমি রিমুভ করছো সেটা ওয়াশিং এ কিন্তু ওই অংশটা
is not an integral part, not an inherent part of the solid. আর লিচিং হচ্ছে একটা ম্যাট্রিক্সের মতো, সলিড আছে, ইটস এ মিক্সচার, নানা রকমের কম্পোনেন্ট আছে, ওখান থেকে তুমি একটা সলভেন্ট দিয়ে কোনো কোনো কম্পোনেন্টকে নিয়ে আসবা। যেমন কফি বিন, হ্যাঁ, কফি বিন তুমি ওয়াটার দিলা, বা তুমি লিভ চায়ের পাতা দিয়ে দিলা ওয়াটার গরম পানিতে, সেটা কি হচ্ছে? ওই চায়ের পাতা তো একটা সলিড, তো সলিডের তো এটা ইটস নট এ পিওর কম্পোনেন্ট, এখানে অনেক ধরনের কম্পোনেন্ট আছে। তাহলে তুমি চায়ের যে বিনস গুলো পানিতে দিয়ে দিলা, ওই চায়ের বিনস থেকে কিছু কিছু সলিড, কিছু কিছু কম্পোনেন্ট পানিতে চলে গেল লিচিং প্রসেসের মাধ্যমে। হ্যাঁ, এইটারও ইন্ডাস্ট্রিয়াল মাইনিং ইন্ডাস্ট্রিতে, মেটাল পিউরিফিকেশনে, হ্যাঁ, লিচিং এর অনেক ব্যবহার রয়েছে। কফি, ফুড ইন্ডাস্ট্রিতে লিচিং এর অনেক ব্যবহার রয়েছে। হ্যাঁ, আর ওয়াশিং তো আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে তার অ্যাপ্লিকেশন অনেক। তো আমি একটু তাহলে দেখো সামারাইজ করছি। এই কোর্সের কন্টেন্ট গুলো আমি তোমাদের বলছি। প্রথমে হচ্ছে ইকুইলিব্রিয়াম, আমরা তোমাদেরকে পড়াবো ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন কি, এগুলো একটু শিখাবো। ব্যাফার লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম কি, তোমরা থার্মোডাইনামিক্স এবং কেমিস্ট্রিতে পড়েছো, এগুলো আমার তোমাদেরকে একটু আমাদের মতো করে অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদেরকে এগুলো আবার একটু রিমাইন্ড করে দেব, আর একটু সাপ্লিমেন্ট করব, হ্যাঁ, তো যাতে করে তোমাদের একটা কমপ্লিট বা কম্প্রিহেন্সিভ ধারণা থাকে। তারপর হচ্ছে ফ্লাশ ডিস্টিলেশন, ওয়ান স্টেজ প্রসেস, খুব অল্প পরিমাণে সেপারেশন হয়, অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারি না, কারণ এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে যে তুমি ভ্যাপর এবং লিকুইড পাবা, সেগুলো পিওর কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে পারবে না। এই কারণে আমরা কন্টিনিউয়াস কলাম ডিস্টিলেশনে চলে আসছি, কারণ এখানে অনেকগুলো স্টেজ থাকবে, প্রত্যেকটা স্টেজে অল্প অল্প করে যদি সেপারেশন হয়, আলটিমেটলি টপ এবং বটমের মধ্যে দিয়ে যে প্রোডাক্ট পাবা, ফাইনাল প্রোডাক্ট, এগুলার ডিগ্রি অফ সেপারেশন অনেক বেশি এবং তোমার পিউরিটি অনেক বেশি থাকবে। কলাম ডিস্টিলেশনের ক্যালকুলেশন, স্টেজ ক্যালকুলেশন আমরা গুলো দেখবো। তারপর ব্যাচ ডিস্টিলেশন, যখন অকেশনাল অপারেশন হবে, প্রোডাক্টের ধরন অনেক হবে, প্রোডাক্টের পরিমাণগত তারতম্য অনেক হবে, তখন আমরা ব্যাচ প্রসেসটাকে সিলেক্ট করব। স্টেজ কলাম ডিজাইন, কলাম কিভাবে ডিজাইন করা হবে, অ্যাবজর্পশন, স্ট্রিপিং, এক্সট্রাকশন, এটা ইমিসিবল, পার্শিয়াল ইমিসিবল, ওয়াশিং, লিচিং, এই হচ্ছে তোমার কোর্স কন্টেন্ট। ওকে, আচ্ছা, তো লার্নিং আউটকাম কি? লার্নিং আউটকাম হচ্ছে এই কোর্সটা শেষ করে, দিস ইজ দ্য ফার্স্ট কোর্স অন mass transfer offered to the students of 3-1, so it is a compulsory course। এবং আরেকটা কোর্স আসবে, সেখান থেকে তুমি বুঝতে পারছো যে সেপারেশনের কিছু কিছু প্রসেস আমরা এখানে পড়াবো, আরেকটা কোর্সে বাকিগুলো পড়ানো হবে। সো এই কোর্সটা মেইনলি এখানে আমরা যা বলেছি সবগুলাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রসেস, ইকুইলিব্রিয়াম স্টেজ প্রসেস। সো এই কোর্সটাকে ম্যাস ট্রান্সফার 1 না বলে আমরা অনেক সময় ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশনও নামকরণ করেছিলাম, বা সেপারেশন প্রসেস 1। আচ্ছা, এই কোর্সটা কমপ্লিট করে, এই কোর্সটার মাধ্যমে তোমাদেরকে, আমাদের উদ্দেশ্যটা কি? টু ইম্পার্ট, মানে তোমাদের মধ্যে টু ইম্পার্ট ইন ডেপথ নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের জ্ঞান হবে, বোঝাপড়া হবে, হ্যাঁ, অন দ্য আন্ডারলাইন থিওরি, এই যে প্রসেসগুলো থিওরি কি, প্রিন্সিপাল কি, সেগুলো জানানো, থিওরি এন্ড প্রিন্সিপাল। 2 নম্বর হচ্ছে এই প্রসেসগুলোর অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবা। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশন এন্ড কনস্ট্রেন্ট, তোমার লিমিটেশনস কি কি আছে ওই প্রসেসগুলোতে, মানে যেগুলা মেনে নিতে হবে, আর প্র্যাকটিক্যালি এটাকে অপারেট করার জন্য আরো কি কি বিষয় তোমাকে চিন্তা করতে হবে, সেগুলো প্র্যাকটিক্যাল কনসিডারেশন এন্ড কনস্ট্রেন্ট। প্রসেস এন্ড বেসিক ডিজাইন ক্যালকুলেশন, প্রসেসটা কি, প্রসেসের ক্যালকুলেশনস কি, বেসিক ডিজাইন যে ইউনিট, ডিস্টিলেশন, অ্যাবজর্বার, মিক্স, তোমার এক্সট্রাক্টর, তারপর ওয়াশার, লিচিং ইউনিট, এগুলার ডিজাইন ক্যালকুলেশন গুলো কি হবে, সেগুলো। অপারেশন অফ ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন প্রসেস। ওকে, সো নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, দুইটা বিষয় তোমাদেরকে করতে হবে। স্কিলনেস আমরা তো হাতে কলমে এগুলো তো করাতে পারি না, কারণ তোমাদেরকে
হাতে কলমে ডিজাইন করতে দেওয়া আমাদের সেই পরিমাণ। সো তোমাদেরকে নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং এগুলো আবার তোমরা অ্যাপ্লাই করবা ইন ফিউচার প্রজেক্ট ডিজাইনের মধ্যে তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবা। সো এই কোর্সের মধ্যে আমরা নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং, তোমরা এই প্রসেসগুলো কি, থিওরি কি কি আছে, প্রিন্সিপাল কি, কোথায় অ্যাপ্লাই করবা, প্র্যাকটিক্যাল লিমিটেশনস গুলো কি কি আছে, প্রসেস এন্ড ডিজাইন যে বেসিক ক্যালকুলেশনস গুলো, হ্যাঁ, সেগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে জানতে হবে। এগুলো যদি তুমি সেভাবে কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমার মধ্যে একটা গ্যাপ থেকেই যাবে, হ্যাঁ, অর্থাৎ তোমার এই কোর্স আউটকামকে তুমি ফুলফিল করতে পারবে না। ওকে, সো আমরা টেক্সট বুক কি খুবই মজার একটা, খুবই ভালো মানের বই, সুন্দর, অবশ্যই তো কারেক্টলি ওখানে যে কন্টেন্ট তো অবশ্যই কারেক্ট, বাট প্রেজেন্ট করেছে বইটা তুমি যদি নিজেই পড়ো তুমি অনেক কিছু শিখতে পারবে এবং পড়ার আগ্রহ জন্মাবে। সো আমাদের সব ফিলিপ সি ওয়াঙ্কাট, হ্যাঁ, ডিস্টিংগুইশড প্রফেসর ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এডুকেশন পার্ডি ইউনিভার্সিটির, দেখতে পাচ্ছ ওনাকে। সো ওনার এই যে বই দুটো, এগুলো আমরা প্রথমে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তো আমরা আমাদেরকে রাজিয়া সুলতানা ম্যাডাম উনি পড়িয়েছিলেন, উনি প্রথমে বইটা ইন্ট্রোডিউস করে আমাদের এখানে। তো এই বইটা আমরা এই পড়েছিলাম, এখন আমাদের কাছে কপিগুলো রয়েছে আমার কাছে, হ্যাঁ। তো এটার আবার এক্সটেন্ডেড ভার্সন বা পরের ভার্সনটা আসছে, এটা আমাদের ল্যাবের মধ্যে, আমাদের লাইব্রেরিতে এই ভার্সনটাও রয়েছে, হ্যাঁ, সফট কপি হয়েছে, আমরা ইচ্ছাগুলো শেয়ার করতে পারবো তোমাদের সাথে, সমস্যা নেই। তো এই ফিলিপ ওয়াঙ্কাটের বইটা খুবই মজার, হ্যাঁ। তো তোমাদেরকে যে এর আগে আমি কোর্সটা পড়েছি ফ্লুইড মেকানিক্স, এগুলো কিন্তু একেবারে বেসিক, একেবারে বেসিক কোর্স, কোর কোর্স, ফান্ডামেন্টাল কোর্স। এগুলোকে তুমি যদি কোনো গ্যাপ থাকে তোমার মধ্যে, সে আমি এখন ফুল বিষয়টা তোমাকে ডিসক্লোজ করতে পারছি না, তো সম্প্রতি এক সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষা হলো, হ্যাঁ, হয়েছে বইটে, তো ওখানে কিন্তু আমরা কিছু মানে প্রশ্ন আমরা সেট করেছি। তো সে ফ্লুইড মেকানিক্স, প্রথমেই একটা প্রশ্ন ছিল ফ্লুইড মেকানিক্সের। তো কেন করলাম, কারণ এগুলো তো কোর কোর্স, এগুলো তোমাকে জানতে হবে, হ্যাঁ। ঠিক একইভাবে কিন্তু ম্যাস ট্রান্সফার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের যে অন্যান্য ডিসিপ্লিন, সে মেকানিক্যাল কেমিক্যাল কিন্তু খুব ক্লোজ, হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে দেখবো অনেক কাজ তারা করে যেটা আমাদের করার কথা তারা করে ফেলছে, হ্যাঁ, আবার তাদের অনেক কাজ আমরা করে ফেলছি। তো মেকানিক্যাল এবং রেলওয়ে অন্যান্য সিমিলার কোর্স ডিসিপ্লিন থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে যে আলাদা করে, একটু ডিস্টিংগুইশ করে বা আলাদা করে, সেই কোর্স একটা অন্যতম প্রধান কোর্স হচ্ছে ম্যাস ট্রান্সফার। অন্য কেউ কিন্তু এই কোর্সগুলো পড়ে না, এগুলো হচ্ছে আমাদের একবারে অরিজিনালিটির। সো এই কোর্সটা ম্যাস ট্রান্সফার 1 এবং ম্যাস ট্রান্সফার 2 আসবে, হ্যাঁ। এই কোর্সটা অবশ্যই তোমরা ভালো করে পড়বা, এটা শুধু গ্রেডের বিষয় না, তোমার ইন ফিউচারে যে তুমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে যে তুমি কন্ট্রিবিউট করবা, তুমি সার্ভিসে থাকবা, তোমাকে অনেক হেল্প করবে। এই কোর্সগুলোই হচ্ছে তোমার মৌলিকত্ব তোমার এখানে। অন্যান্য ইঞ্জিনিয়াররা কিন্তু এগুলো জানে না, হ্যাঁ। কারো ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে সে দেখে নিতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়, বাট ফর্মালি একাডেমিক যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু অন্য ডিসিপ্লিন এই কোর্সগুলোকে কভার করে না। তো এই বইটা খুবই মজার, হ্যাঁ। আমি যদি জাস্ট টপিকগুলো বলে দিই তুমি নিজেও পড়ো, দেখবো অনেক কিছু বুঝতে পারবো। বাট আমরা তো অবশ্যই তোমাদের এই ক্লাসরুমের মধ্যে আমার নিজেদের মধ্যে আমাদের যে এক্সপিরিয়েন্স, কয়েক বছরের টিচিং এক্সপিরিয়েন্স, আমরা যে স্টুডেন্ট হিসেবে আমরা যেগুলো শিখেছি, আমরা হচ্ছে আরো হায়ার স্টাডিজে আমরা যেগুলো শিখেছি, আমরা রিসার্চ করেছি, প্লাস 10 ইয়ার্স, আমার এই অগাস্ট মাসে 10 ইয়ার্স হয়ে যাচ্ছে টিচিং বুয়েটের, ওই এক্সপিরিয়েন্স থেকে তো আমরা শেয়ার করবো, তো সেটা তোমাদেরকে আরো উপকার হেল্প করবে। বাট এই আগ্রহটা রাখতে হবে যে এগুলো তোমার মৌলিক কোর্স, হ্যাঁ। এখানে যাতে কোনো গ্যাপ না থাকে, তুমি লিখতে পারো কতটুকু, বলতে পারো কতটুকু, সেটা একটা ভিন্ন বিষয়, বাট তুমি জানতে হবে, শিখতে হবে, এই দুটো জিনিস যাতে কখনোই তোমার অন্তত সেদিকে তোমার কোনো গ্যাপ না থাকে। আচ্ছা, তো আমরা প্রথম চ্যাপ্টারটা, এই বইয়ের প্রথম চ্যাপ্টারটা যেভাবে সাজিয়েছে, ইন্ট্রোডাকশন টু ইকুইলিব্রিয়াম স্টেট সেপারেশন, এটা আমরা আজকে মানে এগুলা আমার মূল কন্টেন্ট আরো পরে আসবে, তো আমরা এটা একটু দেখে নিই। অবজেক্টিভটা কি, ছোট্ট এই যে চ্যাপ্টারটা আমরা আজকে বা কালকের মধ্যে শেষ করব। তো এটার অবজেক্টিভটা কি দেখো,
প্রথমে যে জিনিসটা চলে আসে, সেপারেশনের গুরুত্বটা কি, ইম্পর্টেন্স অফ সেপারেশন। প্রথম যে কোশ্চেনটা চলে আসবে, কেন অবজেক্টিভ গুলো আগে দেখে নিই আমরা এই চ্যাপ্টারটা, আমরা এই যে আলোচনা, এই আলোচনা থেকে কি কি জিনিস শিখবো, হ্যাঁ সেই বিষয়গুলো একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সেপারেশন, সেপারেশনের গুরুত্ব কেন দরকার। 2 নাম্বার, why does chemical engineering require the study of separation techniques? সেপারেশন টেকনিক্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন ধরা হয়, আমাদের মৌলিক যে বিষয়টা এটা হচ্ছে সেপারেশন, এটা আমাদের কেন দরকার হয়, এগুলো আমরা আজকে এগুলোর অ্যান্সারগুলো, ইউ শুড বি এবল টু অ্যান্সার দিস কোশ্চেনস। আজকে ডিসকাশন থেকে জেনে তোমাকে নিজে এইগুলো অ্যান্সার দিতে হবে। Explain how separation are used in a typical chemical plant. কেমিক্যাল প্ল্যান্টের মধ্যে কিভাবে এটা ইউজ হয় সেগুলো। সো এই তিনটা জিনিসগুলো মিলে একটা কম্প্রিহেন্সিভ কোশ্চেন। তারপর এটা গুরুত্বটা কি, এটা হচ্ছে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, এটা কেন আমাদের দরকার, হ্যাঁ এই অ্যান্সারগুলো তোমাকে আজকের ক্লাস থেকে তোমাকে জানতে হবে, তোমাকে অ্যান্সার করতে হবে এগুলো। ডিফাইন দ্য কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম স্টেজ এন্ড ইউনিট অপারেশন। এখানে দুটো বিষয় কিন্তু, ডিফাইন দ্য কনসেপ্টস অফ ইকুইলিব্রিয়াম স্টেজ মানে কি, এটা একটা কনসেপ্ট, এটা মানে কি ইকুইলিব্রিয়াম স্টেজ বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে ইউনিট অপারেশন। তোমরা জেনে থাকবা যে ইউনিট অপারেশন নামে একটা কোর্স আছে, রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং নামে কোর্স আছে, হ্যাঁ ওগুলোর মৌলিক পার্থক্যটা কি, ইউনিট অপারেশন এবং ইকুইলিব্রিয়াম স্টেজ, এগুলো মৌলিক ডেফিনিশনসটা কি সেগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা তাহলে আমাদের যে প্রথম কোশ্চেনটা আমার যেটা ছিল সেটা কি, সেপারেশন কেন আমরা পড়বো, সেপারেশনটা কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, এবং এটা গুরুত্বটা কি। সো আমরা একটা টাইপিক্যাল কেমিক্যাল প্লান্ট লেআউটটা আমরা দেখালাম এখানে, ইটস এ প্লান্ট লেআউট। সো দেখো এখানে কিছু ইউনিট রয়েছে, এখানে র ম্যাটেরিয়ালস যাচ্ছে, এখানে কিছু ইউনিট আছে, এখানে একটা রিঅ্যাক্টর আছে, এখানে একটা সেপারেটর আছে, হ্যাঁ এখানে আবার সেপারেটর আছে। দেখো তাহলে এখানে সেপারেটর কি লিখছি, সেপারেটর আগে প্রথম যে ইটস এ র ম্যাটেরিয়াল, প্লান্টের মধ্যে তোমাকে অবশ্যই ফিড দিতে হবে তাই না, ইনপুট হচ্ছে র ম্যাটেরিয়ালস, এই হচ্ছে তোমার র ম্যাটেরিয়ালস ইনপুট, এটা যাচ্ছে কার মধ্যে দিয়ে, সেপারেটরের মধ্যে দিয়ে, এগুলো সব সেপারেটর। এরপর সেপারেটরকে অ্যাক্সেপ্ট করে কোথায় গেল, পাস করে রিঅ্যাক্টরে গেল, হ্যাঁ রিঅ্যাক্টরে কি কনভার্সন হবে, র ম্যাটেরিয়াল ইনটু প্রোডাক্ট, এটা হচ্ছে রিঅ্যাক্টর। সো রিঅ্যাক্টর কনভার্টস র ম্যাটেরিয়াল ইনটু ভ্যালুয়েবল প্রোডাক্ট। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আবার সেপারেটর, প্রোডাক্ট রিঅ্যাক্টর এখানে গেল, আবার সেপারেটরে যাচ্ছে, কেন যাচ্ছে সেগুলো তো আমরা আজকে দেখব। তারপরে আবার সেপারেশনে যাচ্ছে, আলটিমেটলি তুমি 1 2 3 4 এই যে প্রোডাক্টগুলো পাচ্ছ এগুলো হচ্ছে প্রোডাক্টস, হ্যাঁ র ম্যাটেরিয়ালস। তাহলে কোথায় যাচ্ছে, সেপারেটর, তারপরে যাচ্ছে হচ্ছে রিঅ্যাক্টর, সেপারেটর, আবার সেপারেটর। তাহলে তুমি এখানে যদি চিন্তা করো, এখানে মেইন ক্যাটাগরি 1 স্টেজ প্রসেস, 2 3 4, চারটার মধ্যে তিনটে হচ্ছে সেপারেটর, একটা হচ্ছে রিঅ্যাক্টর। তাহলে গুরুত্বটা বুঝো। এই টাইপিক্যাল কেমিক্যাল প্ল্যান্টটা কি, এই টাইপিক্যাল কেমিক্যাল প্ল্যান্ট মানে কি, ইটস কনভার্টস র ম্যাটেরিয়াল ইনটু ভ্যালুয়েটেড প্রোডাক্ট, হ্যাঁ র ম্যাটেরিয়ালকে ভ্যালুয়েটেড প্রোডাক্টে কনভার্ট করবে, তাই না। সো কনভার্সনটা হয় রিঅ্যাক্টরে, এই যে রিঅ্যাক্টর, হ্যাঁ তাহলে একটা কেমিক্যাল প্ল্যান্ট মানে কি, এ রিঅ্যাক্টর সারাউন্ডেড বাই সেপারেটর। তুমি যে সহজে যদি বলো একটা কেমিক্যাল প্ল্যান্ট কি, এ কেমিক্যাল প্ল্যান্ট ইজ রিঅ্যাক্টর সারাউন্ডেড বাই সেপারেটর। আমি এখানে দেখতে পাচ্ছি রিঅ্যাক্টর যদি 25% হয় আর 75% সেপারেশন, হ্যাঁ 75% সেপারেটর। তাহলে দেখো কেমিক্যাল প্ল্যান্টস commonly have from 50 to 90% of their capital invested in separation equipment. যে তোমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, টোটাল কেমিক্যাল প্ল্যান্টের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয় তার 50 থেকে 90% পর্যন্ত হতে পারে সেপারেটরে। সেপারেশন না পড়ার তো কোনো সুযোগই নাই, কারণ এগুলো তো রিয়েলিটি ফ্যাক্ট এক্সিস্ট করে। হ্যাঁ কেমিক্যাল প্ল্যান্ট কমনলি হ্যাভ 40 to 70% বোথ ক্যাপিটাল এবং অপারেশনাল, টোটাল যে তোমার কস্ট, এই কস্টের টোটালের দিক থেকে অপারেশনকে যদি ইনক্লুড করো তাহলে 40 থেকে 70% পর্যন্ত হতে পারে সেপারেশনে। তাহলে কেমিক্যাল সেপারেশন আর ইউবিকুইটাস ইন, অর্থাৎ এটা সর্বত্রই সব জায়গায় এক্সিস্ট করে, হ্যাঁ কাজে তোমাকে অবশ্যই জানতে হবে সেপারেশন টেকনিক্স। আচ্ছা আমি এখন বলি, তুমি র ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট তৈরি করবা,
এই রিঅ্যাক্টরের মধ্যে দিয়ে। তাহলে সেপারেশন গুলো আসলে কেন দরকার হলো? খুব মজার। দেখো এই যে রিঅ্যাক্টর, সে কি করবে? সে কনভার্ট করবে রিঅ্যাক্ট্যান্টকে কনভার্ট করবে প্রোডাক্টে। হ্যাঁ, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল যে রিঅ্যাক্টর গুলো আছে মোস্টলি এখানে একটা ক্যাটালিস্ট থাকে। কারণ নর্মালি রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট করার যে ডিনামিক্স বা কিনেটিক্স, হ্যাঁ, ইট উইল টেক ভেরি লং টাইম। সো অনেক বেশি সময় অল্প অল্প করে পরিবর্তন হবে। ক্যাটালিস্ট দিয়ে এই প্রসেসটাকে স্পিড আপ করা হয়। তাহলে কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল যে রিঅ্যাক্টর গুলো রয়েছে সেখানে মোস্টলি 99% সেখানে ক্যাটালিস্ট থাকে। হ্যাঁ, ক্যাটালিস্টটাই তোমার, কারণ উইদাউট ক্যাটালিস্ট একটা প্রসেসে রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য হিউজ অনেক সময় লাগবে, অল্প অল্প করে প্রোডাক্ট একক সময়ে পাবা। তো সেটা আসলে কমার্শিয়ালি কখনোই ভাইবেল হয় না। তো এই প্রসেসটাকে স্পিড আপ করার জন্য নতুন যে তোমার ইনভেনশন যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যাটালিস্ট। হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়াম কনভার্সনকে ঠিক রেখে শুধু সময়টাকে কমিয়ে দেয় খুব দ্রুত। একই প্রোডাক্ট পাচ্ছ, খুব দ্রুত পাচ্ছ। তো সেটাকে তো মানে আমরা সেটা চাবো। সো ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল যে প্রসেস রিঅ্যাক্টর, সেখানে অবশ্যই ক্যাটালিস্ট থাকে এবং এটা হাইলি সায়েন্টিফিক বিষয়। এখানে কমার্সও রয়েছে, কমার্শিয়াল তো বিষয় রয়েছে, টেকনিক্যাল সায়েন্টিফিক বিষয়। এটা একটা সফিস্টিকেটেড প্রসেসের মধ্য দিয়ে হ্যাঁ রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট করে। এবং দেখো এটা কিন্তু ভেরি সেনসিটিভ টু দ্য আনডিজায়ার্ড কম্পোনেন্ট। ওখানে কোনো যদি রিঅ্যাক্ট্যান্ট হিসাবে আমরা ক্যাটালিস্টটা এমন ভাবে ডিজাইন করি, হ্যাঁ, মূলত থাকে তার পারফরম্যান্সকে ইমপ্রুভ করা। এটা হাই এফিসিয়েন্সি অর্থাৎ খুব দ্রুত রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট করবে। এই দ্রুত কনভার্সনটাকে নিশ্চিত করার জন্য হ্যাঁ আমরা এটার এফিসিয়েন্সিকে চেষ্টা করি হাইয়েস্ট লেভেলে রাখার জন্য। এবং এটাকে ধরে রাখার জন্য এখানে ফরেন ম্যাটেরিয়াল যেগুলো রিঅ্যাক্ট করবে শুধু আমরা সেগুলাই চাই। আনডিজায়ার্ড অর্থাৎ এটাকে যদি পয়জনাস কোনো আরো কিছু থাকে, আনডিজায়ার্ড কম্পোনেন্ট এখানে আমরা চাই না। আনডিজায়ার্ড রিঅ্যাক্ট্যান্টের সাথে যদি অ্যাকচুয়াল রিঅ্যাক্টিং কম্পোনেন্ট ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেটা ক্যাটালিস্টকে ড্যামেজ করবে, তার পারফরমেন্সকে ড্যামেজ করবে, হ্যাম্পার করবে। ক্যাটালিস্ট হ্যাঁ তার মেইন কাজটাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট করা দ্রুততম সময়ের মধ্যে, তাই না? এই যে ফাংশনটা এটাকে তোমার নানাভাবে এফেক্ট করবে যদি এইখানে র ম্যাটেরিয়ালে রিঅ্যাক্ট্যান্টের সাথে আনডিজায়ার্ড কম্পোনেন্ট থেকে যায়। তাহলে এই যে কনভার্সন, রিঅ্যাক্টরের যে মূল পারফরমেন্স, দ্রুত সময়ের মধ্যে রিঅ্যাক্ট্যান্টকে র ম্যাটেরিয়ালকে প্রোডাক্টে কনভার্ট করা, এটা যদি আমি চাই হ্যাঁ এটা এনশিওর করার জন্য রিঅ্যাক্টিং কম্পোনেন্ট থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্টগুলোকে সেপারেট করে আলাদা করা হয়। হ্যাঁ, তাহলে অবশ্যই যদিও তোমার হার্ড হচ্ছে রিঅ্যাক্টর, যেটাই হচ্ছে মূল রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট করে, র ম্যাটেরিয়ালকে প্রোডাক্টে কনভার্ট করে, কিন্তু এইটার পারফরমেন্স অ্যাকসেপ্টেবল রেঞ্জে রাখার জন্য, ডিজায়ার্ড রেঞ্জে রাখার জন্য হ্যাঁ তোমার এখানে অবশ্যই এসেনশিয়ালি সেপারেটর দরকার হয়। তাহলে র ম্যাটেরিয়াল প্রথমে সেপারেটরের মধ্যে দিয়ে যাবে, কারণ আনডিজায়ার্ড কম্পোনেন্ট যেগুলো ক্যাটালিস্ট অর্থাৎ বা রিঅ্যাক্টরের পারফরমেন্সকে ডিকে করবে ওগুলাকে সেপারেট করার জন্য অবশ্যই তোমার রিঅ্যাক্টরের আগে সেপারেটর লাগবে। অনেক সময় লাগবে। তো এখানে ডিগ্রি অফ সেপারেশন বাড়বে যদি তোমার এখানে আনডিজায়ার্ড কম্পোনেন্টের পরিমাণ বেশি থাকে। আর এটা যদি পিউরেস্ট ফর্মে থাকে তাহলে তুমি এটা ইউজ না করতে পারো। পিউরেস্ট ফর্মে র ম্যাটেরিয়াল সাধারণত থাকে না। সো প্রথমে একটা এই যে প্রি ট্রিটমেন্ট অর্থাৎ সেপারেশন করে র ম্যাটেরিয়ালকে অনেক সময় র ম্যাটেরিয়াল থেকে আনডিজায়ার্ড কম্পোনেন্টকে তোমাকে দূর করা হয় এখানে। তাহলে এখানে একটা সেপারেটর লাগবে, বুঝছো? সেপারেটর তোমার ইটস এ পার্ট অফ ইন্টিগ্রাল অপারেশন। কনভার্সনটা রিঅ্যাক্টর করতেছে, বাট এই যে সেপারেটরটা কন্ট্রিবিউট করতেছে এটার হাই লেভেল অফ এফিসিয়েন্সিকে ধরে রাখার জন্য। হ্যাঁ, সেপারেটর না থাকলে তো এখানে কি থাকবে? আনডিজায়ার্ড থাকতে পারে কম্পোনেন্ট,
সেগুলো তার অপারেশনকে পয়জনাস হিসেবে কাজ করে ক্যাটালিস্টকে ডিকে করবে। তাহলে তুমি সেই লেভেলের কনভার্সন পাবা না, সেই সময়ে প্রোডাক্ট পাবা না। আচ্ছা, এখন এই যে ক্যাটালিস্ট এখানে যে কনভার্সন হচ্ছে, এই সেপারেটরটা কেন দেওয়া হয়? এই সেপারেটরটা দেওয়া হয় হচ্ছে এখানে যে র মেটেরিয়াল, ফুল তো একবার সব র মেটেরিয়ালে কিন্তু প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে না। এখানে সব র মেটেরিয়াল একবার 100% প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে না। কাজে আমি র মেটেরিয়ালটাকে কিন্তু এখানে ছেড়ে দিতে পারি না, কারণ এই র মেটেরিয়ালটা যদি এখানে প্রোডাক্টের সাথে থেকে যায় তাহলে প্রোডাক্টটা তো আর সেই ফাইনাল ফিনিশড ফর্মে থাকবে না, তাই না? তার মধ্যে আনরিজার্ভড র মেটেরিয়াল থেকে যাবে। হ্যাঁ, লস অফ র মেটেরিয়াল হবে। এটা দুই দিক থেকে, লস অফ র মেটেরিয়াল হবে, আর 2 নাম্বার হচ্ছে প্রোডাক্টের পিউরিটিকেও এফেক্ট করবে। হ্যাঁ, কাজে এখানে কি আছে, প্রোডাক্ট আছে এবং আনকনভার্টেড রিঅ্যাক্টেন্ট আছে। কাজে এই সেপারেটরের মূল উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে তোমার রিঅ্যাক্টেন্টকে, আনকনভার্টেড রিঅ্যাক্টেন্টকে আলাদা করে সেপারেট করে আবার এই প্রসেসে দেওয়া। তো এই সেপারেশনের ফলে আনকনভার্টেড এখান থেকে আসলো আনকনভার্টেড রিঅ্যাক্টেন্ট, আবার রিঅ্যাক্টরে ফার্দার রিঅ্যাকশনে চলে গেল, আর এখানে যাচ্ছে প্রোডাক্ট। সো এখানে ধর কয়েক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, হ্যাঁ, ওগুলাকে আমরা ফার্দার সেপারেশন করে করে বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আমরা কনভার্ট করব। ওকে, সো দেখো তাহলে এই যে একটা প্রসেস, মূলত একটা ধাপ হচ্ছে ইউনিট রিঅ্যাক্টর। সো ইট ইজ সারাউন্ডেড বাই one type of separator, another type of separator, another type of separator, 3 সেপারেটর দিয়ে, তাই না? কাজে সেপারেশনের গুরুত্ব অনেক। অবশ্যই তোমার এমন কোনো কেমিক্যাল প্ল্যান্ট পাবা না যেখানে তোমার সেপারেটর নাই। তোমার মোস্টলি টাইপিক্যাল কেমিক্যাল প্ল্যান্টের মধ্যে সেপারেটর থাকবেই, এবং এর পরিমাণ কিন্তু দেখো কোয়ান্টিটেটিভ, তার কন্ট্রিবিউশনস গুলো, হ্যাঁ, তার শেয়ার গুলো হিউজ। তো অবশ্যই আমাদেরকে এটা ইন ডেপথে আমাদেরকে পড়তে হবে। কাজে এই মূল কোর্সটাই কিন্তু তোমার সেপারেশনের উপর। তো আশা করি আমি এই সেপারেশন কেন পড়বো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন সেপারেশন দরকার হয়, হ্যাঁ, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমি, হ্যাঁ, আর 7 মিনিট রয়েছে, এর মধ্যে আরেকটা কনসেপ্ট আমি শেষ করে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত আমরা থাকবো। এখানে দেখো আমরা দুইটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করবো। একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজ কনসেপ্ট কি, ইকুইলিব্রিয়াম স্টেজ কনসেপ্ট এটা মানে কি, ইকুইলিব্রিয়াম স্টেজ এটা মানে কি। 2 নম্বর হচ্ছে ইউনিট অপারেশন, এটা মানে কি। হ্যাঁ, তো ইকুইলিব্রিয়াম স্টেজ মানে কনসেপ্ট, এটা অর্থ হচ্ছে একটা প্রসেসকে ইকুইলিব্রিয়াম প্রসেস বলা যায় কিনা সেটা বলতে হলে কিছু শর্ত আছে। শর্তটা কি? আচ্ছা, তুমি যদি একটা বাহির থেকে, সে ধরো একটা বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিং আছে, আমি বাইরে থেকে দেখছি এটা একটা 10 তলা বিল্ডিং, হ্যাঁ, বাইরে থেকে দেখছি একটা 10 তলা বিল্ডিং আছে। এই 10 তলা বিল্ডিংটাকে আমি 10টা সেপারেট ফ্লোর হিসেবে চিন্তা করতে পারি না, তাই না? 10 তলা বিল্ডিংটাকে বাইরে থেকে আমি 10টা সেপারেট ডিসক্রিট আলাদা আলাদা ফ্লোর হিসেবে চিন্তা করতে পারি। তাহলে ওখানে 10টা সেপারেট তলা রয়েছে, তাই না? তো এই প্রসেসের কোন একটা প্রসেসকে, ওভারঅল টোটাল প্রসেসটাকে তুমি যদি, ইট ক্যান বি ইমাজিনড অর কনস্ট্রাক্টেড বাই এ নাম্বার অফ ডিসক্রিট স্টেজ, তখনই ওই প্রসেসটাকে ইকুইলিব্রিয়াম স্টেজ বলা যাবে। ফার্স্ট শর্ত হচ্ছে ওভারঅল প্রসেসটাকে আমি, ওভারঅল প্রসেসটা যেটা রয়েছে এটাকে আমি এই নাম্বার অফ ডিসক্রিট স্টেজে আমি ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে ওই প্রসেসটাকে তুমি ইকুইলিব্রিয়াম স্টেজ প্রসেস বলতে পারো। যেমন একটা বিল্ডিং 10 তলা রয়েছে, আসলে বাইরে থেকে তোমাকে একটা মনে হলো একটা বিল্ডিং, কিন্তু ওখানে 10টা ভিন্ন ভিন্ন সেপারেট তালা রয়েছে, এবং প্রত্যেকটা তালায় কিন্তু একই ঘটনা, মানুষ বসবাস করতেছে, একই ধরনের ফেনোমেনা করতেছে, তাই না? সিনারিও একই রকমের। তো ওই যে ওভারঅল প্রসেসটাকে আমি এই নাম্বার অফ ডিসক্রিট স্টেজে ভাগ করব, প্রত্যেকটা স্টেজে কিন্তু একই ধরনের ঘটনা করতে হবে। হ্যাঁ, তাহলে টোটাল প্রসেস ক্যান বি কনস্ট্রাক্টেড বাই এ নাম্বার অফ ডিসক্রিট স্টেজ, এবং প্রত্যেকটা স্টেজের মধ্যে একই ধরনের ঘটনা ঘটে, একই ধরনের ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা বলছি এখন। তাহলে সেই প্রসেসটাকে, এইটাকে বলা হয়েছে ইকুইলিব্রিয়াম স্টেজ কনসেপ্ট, আর প্রসেসটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম প্রসেস। ওকে, এখন কি ঘটনা এখানে হচ্ছে, সাধারণত দেখো এসিউমিং দ্যাট প্রত্যেকটা, এবং যদি এটা হয় 2 সেপারেট ফেজেস, প্রত্যেকটা, এই যে আমি 10 তলা বিল্ডিং এ যে প্রত্যেকটা সেপারেট সেপারেট আলাদা বিল্ডিং চিন্তা করতেছি, ফ্লোর চিন্তা করতেছি, ওখানে মানুষ 2 ধরনের মানুষ, ফিমেল মেল, তারা যেমন বসবাস করতেছে, হ্যাঁ,
ঠিক এইভাবে চিন্তা করো, প্রত্যেকটা স্টেজের মধ্যে আমি টোটাল প্রসেসটাকে 10টা স্টেজে ভাগ করলাম, প্রত্যেকটা স্টেজের মধ্যে 2টা করে ফেজ থাকবে, ভেপার ফেজ, লিকুইড ফেজ, তাদের মধ্যে ইন্টিমেট মিক্সিং কন্টাক্টের মাধ্যমে ম্যাস ট্রান্সফার হবে, সেপারেশন হবে। ওকে, সো এই হচ্ছে তোমার যদি হয় তখন এটাকে তুমি ইকুইলিব্রিয়াম স্টেজ কনসেপ্ট বলতে পারবা বা ইকুইলিব্রিয়াম স্টেজ প্রসেস বলা যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ইউনিট অপারেশন। ইউনিট অপারেশন কি তাহলে? ইউনিট অপারেশন হচ্ছে, তুমি দেখো এখানে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। ইউনিট অপারেশনের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় না, এখানে শুধু ফিজিক্যাল প্রসেস হয়, ফেজ চেঞ্জ হয়। হ্যাঁ, লিকুইড ফেজ, এখানে কিন্তু নন রিঅ্যাক্টিভ সিস্টেম। ইউনিট অপারেশন যখনই কথা বলবা সেটা হচ্ছে নন রিঅ্যাক্টিভ সিস্টেম, এর মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না। এক, তাহলে ইউনিট অপারেশন কি আমি একটা প্রসেস বা একটা ইউনিটকে কি ইউনিট অপারেশন বলতে পারবো? হ্যাঁ, এর জন্য আবার একটা শর্ত রয়েছে, কিন্তু আইডিয়াটা হচ্ছে এরকম, সেই ডিস্টিলেশন নিয়ে কথা বলি। ডিস্টিলেশন এটা একটা ইউনিট অপারেশন, অ্যাবজর্পশন স্ট্রিপিং এটা একটা ইউনিট অপারেশন, এক্সট্রাকশন এটা একটা ইউনিট অপারেশন, ওয়াশিং লিচিং এগুলো ইউনিট অপারেশন। কেন? ইউনিট অপারেশনের যদি হয় নন রিঅ্যাক্টিভ, কেমিক্যাল এখানে রিঅ্যাকশন হচ্ছে না, ফান্ডামেন্টালি ফিজিক্যাল প্রসেস, ফিজিক্যাল পরিবর্তন হচ্ছে, ফিজিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। আরেকটা হচ্ছে যদি হয় তোমার ইউনিট অপারেশনের মধ্যে সিস্টেম, কেমিক্যাল সিস্টেমটা যদি চেঞ্জ হয়, কেমিক্যাল সিস্টেমটা চেঞ্জ হলেও এটা যদি একটা ইউনিট অপারেশন হয় তাহলে তার অপারেশন প্রিন্সিপালটা এক থাকবে। ডিজাইন প্রিন্সিপাল যদি এক থাকে তখন এটাকে আমরা একটা ইউনিট অপারেশন বলতে পারি। ওকে, সে ডিস্টিলেশন, ডিস্টিলেশনের মধ্যে তুমি ইথানল সিস্টেমকে ডিস্টিলেট করতে পারো, মিথানল সিস্টেমকে ডিস্টিলেট করতে পারো, বা অন্য একটা সিস্টেমকে ডিস্টিলেট করতে পারো, হোয়াট এভার তোমার কেমিক্যাল সিস্টেম বা ফিড যেটাই হোক, ডিস্টিলেশনের অপারেশন প্রিন্সিপাল কিন্তু একই থাকে। ডিজাইন প্রিন্সিপাল একই থাকে, প্রসিডিউরটা চেঞ্জ হবে। হ্যাঁ, প্রসিডিউর ভ্যালুগুলো, ডিজাইন ধরো ডাইমেনশন এগুলো চেঞ্জ হবে। কিন্তু ডিজাইন, অপারেশন, প্রিন্সিপাল, তারপর ডিজাইন এগুলো কিন্তু একই রকম। কাজে এটাকে আমরা ইউনিট অপারেশন বলতে পারবো। সে একটা অ্যাবজর্বার, অ্যাবজর্বারের মধ্যে তুমি কার্বন ডাইঅক্সাইড সিস্টেম চিন্তা করতে পারো বা এয়ার সিস্টেম চিন্তা করতে পারো, হোয়াট এভার যে সিস্টেম হোক, এই অবজারভার কিন্তু একই রকমের কাজ করবে, তার ডিজাইন প্রিন্সিপাল গুলো কিন্তু একই, ডিজাইন ইকুয়েশন গুলো কিন্তু একই, কোয়ান্টিটেটিভ ডাইমেনশন গুলো চেঞ্জ হবে। সো এগুলাকে তুমি কি বলতে পারো? এগুলাকে তুমি ইউনিট অপারেশন বলতে পারো। তাহলে ইউনিট অপারেশন হচ্ছে এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে, এবং সিস্টেম চেঞ্জ হলেও এগুলো যদি একইভাবে কাজ করে, তার ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন প্রসিডিউরস এগুলো যদি এক থাকে, তখন আমি এগুলাকে আমি ইউনিট অপারেশন বলতে পারবো। এক্সট্রাকশন এগুলোকে ইউনিট অপারেশন, অ্যাবজর্পশন ইউনিট অপারেশন, ডিস্টিলেশন ইউনিট অপারেশন। ওকে, তাহলে আমি আজকে এখানে আমরা শেষ করছি। তোমার ইকুইলিব্রিয়াম স্টেজ কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর ইউনিট অপারেশনটা আশা করি বুঝতে পেরেছো। ইউনিট অপারেশনের জন্য এখানে কোনো নন রিঅ্যাক্টিভ সিস্টেম, ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে। আর আমরা একটা সিস্টেমকে ইউনিট অপারেশন শুধু বলতে পারো তখনই যদি কেমিক্যাল সিস্টেম পরিবর্তন হতে পারে। এই কেমিক্যাল সিস্টেমের পরিবর্তনের কারণে তোমার ডাইমেনশনে চেঞ্জ হতে পারে, অপারেশনাল টাইমে চেঞ্জ হতে পারে, বাট অপারেশনের ধরন, হ্যাঁ, প্রিন্সিপাল, তারপর হচ্ছে ডিজাইন পলিসি, প্রিন্সিপাল, প্রসিডিউরস, স্টেপস এগুলো এক থাকলে তখন আমরা সেটাকে আমরা ইউনিট অপারেশন বলতে পারি। তো সকল ডিস্টিলেশন ইউনিট অপারেশন, অ্যাবজর্পশন ইউনিট অপারেশন, স্ট্রিপার ইউনিট অপারেশন, এক্সট্রাকশন ইউনিট অপারেশন, অ্যাবজর্পশন, এক্সট্রাকশন, এই তোমার লিচিন, ওয়াশিং এগুলো সব ইউনিট অপারেশন। ওকে, আর ইকুইলিব্রিয়াম স্টেজ টোটাল প্রসেসটাকে যদি আমি এই নাম্বার অফ ডিসক্রিট স্টেজে ভাগ করে চিন্তা করতে পারি, এবং প্রত্যেক স্টেজের মধ্যে সিমিলার ঘটনা ঘটে, কি দুইটা ফেজ ইন্টারঅ্যাক্ট করবে, মিক্সিং হবে, তারপর ম্যাস ট্রান্সফার হবে, তারপর সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, এবং সেপারেটিং যে দুইটা লিভিং ফেজ থাকবে ওটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন। এই বিষয়গুলো একটু তোমাদের এখন সাডেন মনে হতে পারে, আশা করি আস্তে আস্তে পরে এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি এখানে স্লাইড স্টপ করছি, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও।
আচ্ছা, আমরা তোমাদের ক্লাস রোস্টার ওখানে যখন রেজিস্ট্রেশনটা ফুল কমপ্লিট হয়ে যায়, আমাদের কাছে লিস্টটা চলে আসবে, তখন আমি এমএস টিমে সেই কোর্স ক্রিয়েট করব, ক্রিয়েট করে আর এই লিঙ্কগুলো আমরা চেষ্টা করব জুমে ক্লাসগুলো নেওয়ার জন্য। তো আর লিঙ্কগুলো আমরা জেনারেট করে তোমাদেরকে অফিসিয়াল যে ইনস্টিটিউশনাল যে ইমেল অ্যাড্রেস রয়েছে আমরা সেখানে পাঠাবো, কারণ এখন তোমাদের রেজিস্ট্রেশন টাইম কমপ্লিট হয়নি, আমাদের কাছে সিএসবি বা ফুল লিস্টটা এখনো আসেনি। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই। আমি এটাকে তোমার আগের মতো ফেসবুকে আমার যে গ্রুপ যেটা রয়েছে ওখানে আমি পোস্ট দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।